দরজার সামনে একজন ছিল, উনি দরজা খুলে দেয়, অনেক কষ্ট করে দরজা খুলতে হয় না। স্যার আসতে পারি, আসুন। এইখানে যে প্রার্থী অনুমতি নিয়েছেন, অনুমতি নিয়ে বলছেন যে স্যার আসতে পারি। তো এইখানে আমি যেই প্রার্থীর ভাইবা, আমি মানে আপনি মন খারাপ করবেন না, আমরা যেহেতু এটাকে অ্যানালাইসিস করছি, প্রার্থীর উচিত ছিল আপনি যখনই রুমে প্রবেশ করবেন, আপনি যে কোনো কথা বলার আগেই আপনি সালাম দেবেন। আপনি দুবারও সালাম দিতে পারেন, আপনি এটা বলতে পারতেন আসসালামু আলাইকুম স্যার আসতে পারি, এরপরে আপনি কাছে গিয়ে সালাম দিতে পারতেন। অর্থাৎ আপনাকে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে সালাম দিতে হবে, অথবা অন্য যে ধর্মের আপনাদের যে অভিবাদন সেটা আপনারা দেবেন। তো এইটা আমার কাছে একটু মানে মনে হয়েছে যে ভাইবার যে স্বাভাবিক ন্যাচারাল যে প্রসেস বা ন্যাচারাল যে ওয়ে, সেই ওয়েটার একটু ব্যতিক্রম হয়েছে। পরীক্ষক আসুন, পরীক্ষক হবে না, এখানে পরীক্ষার্থী হবে। সরি ভুল হয়ে গেছে, পরীক্ষক এক বললেন আসুন, তিনজন ছিলেন, এক এক করে সবাইকে সালাম দিলাম। এইটাও আমার কাছে একটু মনে হয়েছে। সাধারণত ভাইভা বোর্ডে যিনি চেয়ারম্যান মহোদয় থাকেন ভাইভা বোর্ডের, তিনি ঠিক মাঝখানে বসেন, তিনজন বাকি দুইজন তার পাশে থাকেন। নিয়ম অনুযায়ী বা আমরা যেটা শেখাই বা আমরাও যেটা শিখেছি আমাদের সম্মানিত শিক্ষাগুরুদের কাছ থেকে, এইখানে বলা হয়ে থাকে যে আপনি সালাম দিবেন একসাথে সবাইকে, চেয়ারম্যান মহোদয়ের দিকে তাকিয়ে, এবং সালামটা শেষ করার সময় বাকি সবার দিকে আপনি একবার তাকাবেন। অর্থাৎ তিনজনকে আলাদা আলাদা করে সালাম দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আপনার কাগজগুলো ম্যামের কাছে দিন। ওনার হাতে যে পেপারসগুলো ছিল দিয়েছেন, কাগজ দিয়ে ধন্যবাদ জানিয়ে বসলাম। এইখানে একটু আমার ছিল যে আপনাকে বসার অনুমতি দেওয়া হয়েছিল কি না। ভাইবার ন্যাচারাল যে ওয়ে বা ইউনিভার্সাল যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে আপনাকে বসতে না বলা পর্যন্ত আপনি বসবেন না। আপনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, ভাইবা বোর্ড এমনিতেই আপনাকে অনুমতি দেয়। অনুমতি দেওয়ার পর আপনি ধন্যবাদ দিয়ে বসতে পারেন, অথবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আপনি স্যারদের কাছে অনুমতি চাইতে পারেন। তবে অবশ্যই এটা চেয়ারম্যান মহোদয়ের দিকে তাকিয়ে চাইবেন, স্যার আমি কি বসতে পারি। এইটা দ্বারা আপনার যে মানসিক স্ট্রেন্থ, এইটাকে দেখার চেষ্টা করা হয়, অর্থাৎ আপনার মনস্তত্ত্বটাকে বোঝার চেষ্টা করা হয়। ঘাবড়াবেন না। পরীক্ষক এক আপনার নাম কি, পরীক্ষক এক জিজ্ঞেস করলেন, উত্তর দিলাম, উনি ওনার নাম বলেছেন। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? বাংলা সাহিত্যে ম্যাম। তো বাংলা সাহিত্য উনি ম্যাম, এই যে ম্যাম যে শব্দটা আছে, এই শব্দটা নিয়েও আমার একটু বলার আছে। ম্যাম এবং ম্যাডাম, ম্যাম শব্দটি এটা অফিসিয়ালি সাধারণত ব্যবহার করা হয় না। এটা সাধারণত শিক্ষার্থী বা ভালো কোনো সম্পর্ক থাকলে এডুকেশনের বেলায় এটাকে ব্যবহার করা হয়, বা আমরা আনঅফিসিয়ালি বা ইনফর্মালি আমরা এটিকে ব্যবহার করি, কিন্তু ফর্মালি ওয়ার্ড হচ্ছে স্যার বা ম্যাডাম। আগে আমাদের যে নিয়মটা ছিল, যারা নারী কর্মকর্তা ছিলেন তাদেরকেও স্যার বলতে হতো। তো আপনি চাইলে সবাইকে একসাথে স্যার বলতে পারেন, বা যিনি নারী কর্মকর্তা আছেন বা নারী সদস্য যিনি আছেন তাকে আপনি ম্যাডাম বলতে পারেন, কিন্তু ম্যাম বলাটা আমার কাছে একটু লিটল বিট আনঅফিসিয়াল মনে হয়, ফর্মাল মনে হয় না। বাংলা সাহিত্য ম্যাম, আচ্ছা অন্যান্য উত্তর দিয়েছেন। তো আচ্ছা বলুন তো, বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য কি? প্রথমে শুধু সংজ্ঞা দিয়েছি, ম্যামকে সন্তুষ্ট মনে হচ্ছিল না, তারপর উদাহরণসহ বললাম, তখন ম্যাম একটু হাসিয়ে দিলেন। আমি জানি না তিনি ঠিক কী অ্যান্সারটা দিয়েছেন, আপনাকে ঠিক এক্স্যাক্ট অ্যান্সারটা দিতে হবে বর্ণ এবং অক্ষরের মধ্যে। উনি দেখুন, ওনার সাহিত্য থেকে শুরু হয়েছে সাবজেক্ট, আমি বারবার বলি যে আপনাদেরকে সাবজেক্ট সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে, এবং উনি কিন্তু খেলার মতো পেয়েছিলেন, মানে ভাইভা বোর্ডকে খেলার মতো, বা ভাইভা বোর্ডের পরবর্তী প্রশ্নটা উনি ঠিক করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু উনি মিস করে ফেলেছিলেন। যেটা আমার কাছে মনে হচ্ছে যে বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য কী, এটা সিম্পল একটা বিষয়, উনি খুব চমৎকারভাবে বলতে পারতেন। অর্থাৎ যে আমরা বাকযন্ত্রের একক প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে অক্ষর বলা হয়, এবং ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। তো এই যে এরপরে অক্ষরের ইংলিশটা হচ্ছে সিলেবল, এবং বর্ণের ইংলিশটা হচ্ছে অ্যালফাবেট। তো এটি উনি ব্যাখ্যা করে দিতে পারতেন, অবশ্য তিনি পরে উদাহরণ দিয়েছেন, যার কারণে ম্যাডাম একটু হাসি দিয়েছেন। এটা পজিটিভ হাসিও হতে পারে, নেগেটিভ হাসিও হতে পারে, আমি ঠিক জানি না। এরপরে একটি দশমিকের ভাগ করে, এখন দেখুন ওনার এইখান থেকে কেন ডাইভার্ট হয়ে গিয়েছে, যেহেতু উনি এই জায়গাটাতে সাস্টেইন করতে পারেনি। সাস্টেইন না করার কারণে
পরীক্ষক যারা ছিলেন অর্থাৎ ভাইভা বোর্ডের মেম্বার যারা ছিলেন তারা পরবর্তীতে নিজেদের চয়েস মতো একটি কোশ্চেনে চলে গিয়েছেন, একটি দশমিকের ভাগ করতে দিলেন, করলাম। এখন দশমিকের ভাগ যখন করবেন, দশমিকের ভাগটা করার পরে আপনি যখন উত্তরটা দিবেন ওইখানে কিছু কথা বলতে পারেন আপনি প্রয়োজনে একটু ক্রিটিক্যাল একটু নেন দশমিকের ভাগ, যাতে আপনি ওইখানে সাস্টেইন করতে পারেন। অবশ্যই আপনার যেন অভিজ্ঞতা মানে কনফিডেন্স লেভেল যখন থাকে, আপনি এমনভাবে করলেন ওইখানে কোনো একটা প্রশ্ন, পার্টিকুলার কোনো একটা প্রশ্ন যেন চলে আসে। ধরেন আপনি দশমিকের একটা ভাগ করলেন 10/3, পৌনপুনিক আসবে। ভাইভা বোর্ড প্রশ্ন করার আগে আপনি তাদেরকে ধরিয়ে দেন যে স্যার এখানে একটা পৌনপুনিক আসবে, আমরা পৌনপুনিক দিয়ে আবৃত্ত দশমিকটা লিখতে পারি। ভাইভা বোর্ড ওর সাথে মিলে রেখে আপনাকে প্রশ্ন করে ফেলতে পারে আবৃত্ত দশমিককে কীভাবে সাধারণ দশমিকে রূপান্তর করা যায় বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়, মানে সাস্টেইন করা। আপনি ভাইভা বোর্ডকে এই যে দেখেন, উনি এই যে লিঙ্কগুলো মিস করার কারণে ভাইভা বোর্ডের প্রশ্নে ডাইভার্সন চেঞ্জ হয়ে গিয়েছে, প্রশ্নগুলো ডাইভার্ট হয়ে গিয়েছে। আপনি খেয়াল করুন, দেখুন ভাগ করতে দিয়ে এরপরে তার জন্য প্রশ্নটা কি চলে আসছে, আপনি তো প্রাইমারিতে চাকরি করেন, এখানে পড়ানো ছাড়া অনেক কাজ আছে, আপনি কি জানেন? জি স্যার। আচ্ছা ধরুন এই যে জি স্যার আপনি বলছেন, জি স্যার বলার পরে আপনি প্রশ্নটা তাদেরকে দিয়ে দিতে পারতেন, তাহলে আপনার কাছে ইউনিসেফ যেত না। কারণ ইউনিসেফের বিষয়ে আপনার জানা আছে কিনা এটা আমি জানি না, সাধারণত জানা থাকার কথা না, যেহেতু এটার সাথে আপনি রিলেটেড না। কিন্তু হয়েছেটা কি, এই যে লিঙ্কগুলো মিস করার কারণে আপনার এই প্রশ্নগুলোতে অনেক বেশি বৈচিত্র্যতা চলে এসেছে। এবং ভাইভা বোর্ড শুরুতে যে প্রশ্নগুলো ঠিক করেছিলেন ওই প্রশ্নগুলোই আপনাকে করেছেন। কী কী বিষয় আপনি যদি সেগুলো যদি বলতে পারতেন বা সেরকম বিষয়গুলো যদি আপনার ধারণা থাকতো, তাহলে ইউনিসেফে আর তারা যেতেন না। আপনি যা বলেছেন, অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেল যে জায়গাটাতে ছিল, ভাইভা বোর্ড ওইখান থেকে এই প্রশ্নটা আপনাকে করতো। ধরুন আচ্ছা, আপনি ইউনিসেফের একজন প্রতিনিধি আসতে, তার সাথে আপনাকে কথা বলতে হবে। আমি আপনার বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে, আপনি আপনার সার্বিক তাদের সাথে কথা বলবেন। আপনি কী বলবেন তার সাথে 2 মিনিট, কী বলবেন তার সাথে 2 মিনিটে ইংরেজি বলুন। উনি একটা ভালো কথা বলেছেন, আমার আগে 5 জন ছিল, 5 জনের কেউই 2 মিনিট ইংরেজিতে কথা বলতে বলেছে। 5 জনকে 2 মিনিটে কারোরই কমন টপিক ছিল না, সবগুলোই আলাদা আলাদা ব্যতিক্রম ছিল। অর্থাৎ এখানে তিনি ভাইভা বোর্ডে আগে যারা ভাইভা নিয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছেন, অভিজ্ঞতা নেওয়ার কারণে তারা ভাইভা বোর্ডে ইংলিশে কথা বলতে হবে এই বিষয়ে তিনি একটা মেন্টালি প্রিপারেশন নিয়েছেন। খুব চমৎকার এই আইডিয়াটা, খুব ভালো একটি আইডিয়া। কারণ ভাইভা বোর্ডে একটি কমন প্যাটার্ন সম্পর্কে উনি ধারণা পেয়ে গিয়েছেন যে এই বিষয়ে ওনাকে প্রশ্ন করতে পারে। উনি বলার পর থ্যাংক ইউ স্যার বলে ইংরেজিতে শুরু করবে। এমন সময় একজন পরীক্ষক বললেন, তো আচ্ছা আপনার রেজাল্ট তো দেখছি আবেদনের লাস্ট ডেটের 2 দিন আগে দিয়েছে, ইংরেজিতে বলা শুরু করবো এমন সময়। একটু খেয়াল করে দেখুন, উনি তখনও বলা শুরু করেন না ঠিক এই সময়। আমার কাছে মনে হয় যে উনি একটু দেরি করে ফেলেছিলেন। দেরি করার সময় ভাইভা বোর্ড এই বিষয়টাকে স্কিপ করে যেতে চেয়েছেন। দেরি করা যাবে না, অহেতুক দেরি করা যাবে না। যদি আপনার কনফিডেন্স লেভেল থাকে আপনি শুরু করে দেবেন, তবে অহেতুক বা খুব তাড়াহুড়ো করবেন না। পরটাতে আসি, লাস্ট ডেটের 2-3 দিন আগে দিয়েছে। জি ম্যাম। তখন আমার আইডি কার্ডটা নিলেন। আপনি তো মাত্র অনার্স শেষ করলেন, আপনার বয়স তো আরও অনেক বাকি আছে। জি স্যার, আপনি আরও ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করেন, আপনার আরও অনেক সময় আছে, আপনার জন্য শুভ কামনা জানাই। ঠিক সেম ক্লাসটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি জানি না উনি আমার এই ক্লাসটি দেখেছিলেন কিনা। এই ক্লাসটি দেখলে উনি এইখানেও ভাইভা বোর্ডটাকে ওনার পক্ষে নিয়ে যেতে পারতেন, সোজা স্পষ্ট বলতে পারতেন, স্যার এটা আমার জীবনের প্রথম ভাইভা, আমি অনেক কিছু স্যার গুছিয়ে উঠতে পারছি না, আমি একটু নার্ভাস ফিল করছি। যেটা আমি আমার 36 ভাইভাতে বলেছিলাম। আমি কালো মানুষ, আমি একদম লাল হয়ে গিয়েছিলাম। তখন ভাইভা বোর্ডের মেম্বার মহোদয়, একজন মেম্বার স্যার, উনি বলছিলেন যে আপনি অনেক টেনশন ফিল করতেছেন। আমি একদম সোজা উত্তর দিয়ে দিয়েছি, জি স্যার আমি অনেক টেনশন ফিল করতেছি স্যার। ওটা আমার জীবনের শেষ ভাইভা ছিল, মানে বিসিএস কেন্দ্রিক বা আমার চাকরির পরীক্ষার শেষ ভাইভা ছিল। তো আমার স্বপ্নও ছিল বিসিএস ক্যাডার হওয়ার, ইত্যাদি বিষয়গুলো নিয়েই আমি একদম সোজা বলে দিয়েছি। ভাইভা বোর্ডে আপনি যতটা সৎ থাকবেন, আপনি আপনার প্রয়োজনীয়তা যতটা বলতে পারবেন, ভাইভা বোর্ড আপনাকে ততটা হেল্প করবে। কিন্তু এইখানে উনি এই শেষ ছক্কার বলটা উনি মিস করে গেছেন। হাসি দিয়ে চুপ থাকলাম। আপনার অ্যাপ্রোচ খুব ভালো ছিল, সব কিছু ঠিকই ছিল, আপনার বয়স এখন খুব কম, আপনি আরও ভালো জায়গায় যেতে পারবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি তাহলে এখন আসুন।
ভাইও বোর্ড কিন্তু ওনাকে আরও একবার ছক্কার বল, এবং এইটা একদম ছক্কা মানে ছক্কার বল বলতে কি, হোয়াইট বলে যে আমরা যে ফ্রি হিট পাই, ফ্রি হিট আরেকবার দিয়েছেন, কিন্তু উনি এই ফ্রি হিটটা হিট করতে পারেননি। এই নিন আপনার কাগজগুলো নিয়ে যান। কাগজ নিয়ে সবাইকে সালাম দিয়ে বেরোয় আসলাম। বেরোয়ার সময় শুনলাম স্যার ম্যামকে বলেছেন, কি বলেন ম্যাম? ও আবার চেষ্টা করুক। আমিও বুঝে গেলাম এখানে বাদ দিয়ে দিয়েছে, তবু আল্লাহ ভরসা। যাই হোক, সব কিছুই আল্লাহর ভরসা রাব্বুল আলমিনের উপরে। ভাইভা বোর্ডে অনেক সময় দেখুন, আমার 36 ভাইভাটা আমার জীবনের শেষ ভাইভা ছিল। আমি তো আমার অভিজ্ঞতার কথা বললাম, আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং আমাকে ইএফটি জিজ্ঞেস করা হয়েছিল। তো ওইখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত একজন স্যার ছিলেন, স্যারের নামটা একটা কমন একটা নাম, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওইটা শুনে উনি মানে ফিজিক্যাল কেমিস্ট্রির আবুল কালাম আজাদ স্যার হবেন খুব সম্ভবত, নামটা যেটুকু মনে পড়ে। ফিজিক্যাল কেমিস্ট্রি খুব ভয়ঙ্কর একজন স্যার। তো আমি ওইটা শুনে আরও ঘাবড়ে গিয়েছে। স্যারই আমাকে প্রশ্ন করেছেন ইএফটি মানে কি, সরি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, ইটিপি, ইএফটি না, ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। আমি ভুলে উত্তর দিয়ে দিয়েছি এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান। তো স্যার তখন বললেন যে হ্যাঁ, এটা তো হলো না, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। তখন আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি বা তুমি বলেছিলেন খুব সম্ভবত যে ঘাবড়ে গেছো। তো আমি বলছি, আমি একটু সোজা যেটা বললাম যে আমি বলেছি যে স্যার আমি ঘাবড়ে গিয়েছি। এরপর যেটা বললাম, আমার জীবনের শেষ ভাইবা, আমার স্বপ্ন ক্যাডার হওয়া। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখন এইখান থেকে স্যার এই মানে এই জন্য একটু ঘাবড়ে গিয়েছে। তো যখন আমাকে তুমি করে বলেছেন, তখন আমি বুঝেছিলাম যে ভালো কিছু হতে পারে। ভাইবা বোর্ড আমার পক্ষে আছে। উত্তর দিতে পারিনি, ভুল হয়েছে, তাতে কি? ভাইবা বোর্ডটাকে তো আমি আমার পক্ষে নিতে পেরেছি, এটাই। তো এখন এই যে পরীক্ষার্থী যিনি আছেন, যিনি ভাইবা দিয়েছেন, তাকে যদি মূল্যায়ন করতে বলেন, আমি বলবো যে ওভারঅল ওনার অ্যাপিয়ারেন্স খুব ভালো ছিল, ভাইবা বোর্ডের সাথে ওনার ইন্টারাকশন খুব ভালো ছিল। বেসিক ভাইবা বোর্ডের ইউনিভার্সাল নিয়মগুলোর কিছুটা ব্যত্যয় ঘটিয়েছেন, সেটা বড় কোনো প্রবলেম না। এইটার জন্য মার্কস খুব একটা হেরফের হয় না। কিন্তু আপনি একটা জায়গায় আপনাকে বারবার বারবার মানে ফ্রি হিট দেওয়া হচ্ছিল, কিন্তু আপনি ফ্রি হিটটা নিতে পারছিলেন না। এই ধরনের ফ্রি হিটগুলো কীভাবে নেবেন, এবং এই যে আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আগামী দিনে যারা ভাইভাতে বসবেন, বিশেষ করে আপনিও যখন ভাইভাতে বসবেন, তখন এই ভিডিওটা মাস্ট বি দেখে নেবেন। তো ভিডিওটা আর বড় করব না, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আবারও দেখাবো আপনাদের সাথে। ভাইভা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।